আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি মাহবুবা জারিন রানা। মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে, তার সহযোগীদেরও বিচার হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির অভিযোগ দুদক গুরুত্বের সাথে দেখছে বলেও জানান ডক্টর ইউনূস। দেখুন ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সকল প্রমাণ সরকারের কাছে আছে। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বাংলাদেশ জবাবের অপেক্ষায় আছে, জানান প্রধান উপদেষ্টা। শুধু শেখ হাসিনা নয়, যারা তার সঙ্গে জড়িত, তার পরিবার, ঘনিষ্ঠ সহযোগী ও ক্লায়েন্ট, তাদের সবাইকেই বিচারের মুখোমুখি হতে হবে। তাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছি, তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাইনি। আইনি প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে, তবে শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিরোধী মত দমনে বন্দিশালা আয়নাঘরে চলা অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমি হতবাক। এটি এমন এক বীভৎস স্থান যা দেখলে শিউরে উঠতে হয়। হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী ও পুলিশের মাধ্যমে শত শত রাজনৈতিক কর্মীকে গুম, নির্যাতন ও হত্যা করা হয়েছে এখানে। শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV। গেল 15 বছরের গুম-খুন সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন দুই কূটনীতিক। ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব কথা জানান। এদিকে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় 5 সদস্যের বিরুদ্ধে 15 জুন তদন্ত প্রতিবেদন দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন মার্কিন দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার রোধে সহযোগিতার আশ্বাস দেন তারা। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এসব কথা গণমাধ্যমকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। চিফ প্রসিকিউটর বলেন, তাড়াহুড়ো করে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তাছাড়া কোনো রাজনীতিবিদদের বক্তব্যের প্রভাব ট্রাইব্যুনালে পড়ছে না। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এইখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়, বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলার ওসি আশরাফুল ইসলাম সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তদন্ত প্রতিবেদন দিতে 15 জুন পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। আগামী 11 মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আশিকুল আলম, RTV, ঢাকা। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, তাজুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখিয়েছে আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। যারা সহযোগিতা করেছিল বিভিন্নভাবে এবং এই আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে,
তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় আজকে বিজ্ঞ আদালতে উত্থাপিত করা হয়। 302-এর মামলা যে ঘটনাগুলো হয় ম্যাজিস্ট্রেট আদালতে, এটা স্বভাবতই 302-এর মামলা এবং সেন্সিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না। শেখ হাসিনার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচনের সম্পর্ক নেই, এসব কথা বলে নির্বাচন পেছানোরও সুযোগ নেই। দুপুরে রাজধানীর একটি অনুষ্ঠানে একথা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, সরকারের ভেতরে কিচেন ক্যাবিনেট আছে বলেই অনেক গণবিরোধী সিদ্ধান্ত আসছে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। জাহাজ ভাঙা শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন রাজধানীর বনানীর একটি হোটেলে এই আলোচনার আয়োজন করে। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কয়েকটা বেস্ট ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরি। আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিচার একটি আইনি প্রক্রিয়া, এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলছে আছে এবং চলবে, সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এগুলোর বলে তো নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। অনির্বাচিত সরকারের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য বলেও মন্তব্য করেন তিনি। এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতর কিচেন ক্যাবিনেট আছে যারা জনবান্ধব সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করছে এবং গণবিরোধী সিদ্ধান্ত নিতে পায়তারা চালাচ্ছে। সরকার যারা চালাচ্ছেন নেপথ্যের লোকেরা, তারা গণবিরোধী। সরকারের ভিতরে আবার কোনো কিচেন ক্যাবিনেট আছে। ডক্টর ইউনূস সাহেব একাই সব সিদ্ধান্ত নিতে পারেন না। 2-3 জন উপদেষ্টা তারা তাকে জনবান্ধব প্রো পিপল কোনো সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না। বাজার সিন্ডিকেট করে যারা নিত্যপণ্যের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে সরকার নীরব বলে অভিযোগ করেন রিজভী। রাজনৈতিক কর্তৃপক্ষ অথবা সরকারের। খান আলামিন, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। শপথ বাক্য পাঠ শেষে বঙ্গভবন থেকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে তাকে বরণ করে নেয় কর্মকর্তা কর্মচারীরা। নতুন শিক্ষা উপদেষ্টা জানান, দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেন দেশের ভেতরে থেকে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে শিক্ষার্থীরা। 10 মার্চের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে জানিয়ে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা খাতে 15 বছরের বঞ্চনা 1 বছরের বাজেট দিয়ে সমাধান করা যায় না। বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। নতুন উপদেষ্টা যুক্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা এখন 23 জন। অধ্যাপক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী। শপথ নেওয়ার পর বঙ্গভবন থেকে সরাসরি সচিবালয়ে যান অধ্যাপক সিআর আবরার। সেখানে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করে নেয়। এ সময় সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের অবসর ভাতার সমস্যার সমাধান দ্রুত সমাধান করা উচিত। শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বই পেয়ে যাবে বলে জানান তিনি। আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়।
এদিকে প্রধান উপদেষ্টা 2 জনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করবেন, আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সাহায্য করবেন ফয়েজ আহমদ তৈয়ব। খান আলামিন, RTV, ঢাকা। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সবকিছুকে ইতিবাচক পরিবর্তন করতে হবে। এসব কাজ সম্পন্ন করতে কোনো অজুহাত দাঁড় করানো যাবে না। এ সময় তিনি শ্রমিকদের জন্য বীমা ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিপুল অবৈধ সম্পদ আছে এমন খবর ছড়িয়ে মধ্যরাতে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা তছনছ করেছে একদল যুবক। এ সময় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন বাড়ির কেয়ারটেকার। ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনার পর বুধবার দুপুরে 3 জনকে আটক করে পুলিশ। জাকারিয়াকে সঙ্গে নিয়ে জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার রাত 11টার দিকে একদল যুবক গেট ভেঙে ঢুকে পড়ে গুলশানের এই বাড়িতে। তল্লাশির নামে আলমারি, ওয়ার্ড্রপ সহ প্রায় সব আসবাব খোলা হয়। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে দেখেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক খুদে বার্তায় বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা ST ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা ও অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়া গেছে। আমরা সব বের করতেছি, সাংবাদিক সাহেবরা সবাই দেখতেছে। আমরা এখানে কোনো কিছু নিজেরা কোনো কিছু লুকাইলে তাদের সাথে আইসা আমি ভিডিও করতেছি। আপনাদের মতে আমি ভিডিও মানে আমি মোবাইল অন করে রাখছি, আমি কোনো কিছু তো হাতও দিই নাই, আমি কিছু ধরিও নাই। যখন একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম, ঠিক আছে, ক্লিয়ার। আর কোনো কথা আছে? 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। এইসব পলিটিশিয়ানদের 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়েন না আপনারা। না, আমরা প্যারা নিচ্ছি না, ঠিক আছে। আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, যান। বাড়ির কেয়ারটেকারের অভিযোগ, তল্লাশির নামে লুটপাট চালানো হয়েছে। আয়ার দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজা লাইতে ভাঙতেছে। তখন কি করুন, বাইরে আমি সব খুলে লাইতেছে। পরে কি লাইতে বাইরে সব দরজা আমরা কিছু নিতে গেছি। এই ঘটনায় প্রায় আধ ঘন্টা পর গুলশান থানা পুলিশ ও যৌথ বাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সামনেই বাসা থেকে বের হয়ে যায় ওই যুবকরা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। বাসার কেয়ারটেকার বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 15 জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। ঘটনার ফুটেজ দেখে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা হলেন শাকিল খন্দকার, জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারে কাজ করতেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। 7 দিন সময় দিয়ে গাবতলী গরুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গাবতলী হাট এলাকায় বসানো দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদিঘরও ভেঙে দেওয়া হয়। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেওয়া হবে। তবে দোকানিদের দাবি, ইজারাদারদের কাছ থেকে ভাড়া নিয়েই দোকান তুলেছিলেন তারা। সাকিব রহমানের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন পর উচ্ছেদে এসেও অভিযান স্থগিত করতে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। কারণ অবৈধ দোকানীদের নোটিশ না দেয়ায় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসকের। তবে এর আগে গুড়িয়ে দেয়া হয় 20টি অবৈধ দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে উঠেছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরেও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করে দোকানিরা। প্রতি মাসে মাটি ভাড়া নেয়, আমরা নিজেরা চলে লইছি। আমাকে 10 মিনিট লাশ মালিকে নেয়, হঠাৎ করে এসে ভাঙছে। 2 ঘন্টা যদি সময় দিত, সবাই মাল চাপানো সুন্দর মতো সরাই নিয়ে যেতে পারতো, কারো ক্ষতিগ্রস্ত হতো না। এই মুহূর্তে এই যে ঈদ বাজার, ঈদ সামনে আসছে, দোকানদার সবাই তো গরিব মানুষ। এইটা একটা কাম করলো,
সরকার দিব আমার এই টাকাটা ভাড়া দিতে এই জায়গার জন্য হ্যাঁ ওই হাসিল করে। বৈধভাবে ব্যবসা করার জন্য 7 দিনের সময় দিয়েছে সিটি কর্পোরেশন। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে 7 দিনের সময় দিয়েছেন, যে 7 দিনের ভিতরে তারা এই মালামালগুলো সরিয়ে নেবে এবং আমরা বৈধভাবে তাদেরকে বসার জন্য একটা জায়গা করে দেব। সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধ স্থাপনার মাধ্যমে রাজস্ব হারাতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য বৈধভাবে ব্যবসা করার পথ তৈরি করতে আলোচনায় বসতে চায় তারা। যারা অবৈধভাবে কোনো কিছু করেছেন আমরা ইনভেস্টিগেট করব, যদি আমরা অপরাধী পাই আমরা ফৌজদারি ব্যবস্থা নেব। এখানের মধ্যে 30 একর জায়গা আছে, এই 30 একর জায়গা থেকে কি যে পরিমাণ রেভিনিউ আসবে আমরা সেই রেভিনিউটা আমাদের কাছ থেকে নিতে চাই। বর্তমানে গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেরিবাঁধ এলাকায় 150 একর জায়গা অবৈধভাবে দখলে রয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পাকিস্তানে জোড়া আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী সহ নিহত হয়েছেন অন্তত 21 জন। ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন। জানা যায় মঙ্গলবার দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সেনানিবাসে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 15 জনই বেসামরিক নাগরিক, বাকি 6 জন হামলাকারী। বেসামরিকদের মধ্যে 4 জন শিশু ও 2 জন নারী। প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় সেনানিবাসের ওই এলাকায় 2টি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে। এর পরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ ও বাড়ির ছাদ ভেঙে পড়ে। নিরাপত্তা কোনো ইস্যু নয়, বরং রাজনৈতিক কারণেই বাহানা বানিয়ে ভারত পাকিস্তানে খেলতে আসে না বলে মনে করেন পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা। তাদের দাবি পাকিস্তানের যে নিরাপত্তা তেমনটি দুবাইয়েও নেই। লাহোর থেকে আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। দীর্ঘদিন পর আইসিসির কোনো মেগা টুর্নামেন্ট হলো পাকিস্তানে। অন্য সব দেশ আসলেও নিরাপত্তাহীনতার দাবিতে পাকিস্তানে ভারত না খেলায় ম্যাচগুলো হয় দুবাইতে। ভারত ফাইনালে ওঠায় শিরোপা নির্ধারণী শেষ ম্যাচটি হবে দুবাই। আর এই বিষয়টিকেই মানতে পারছেন না আয়োজক দেশের ক্রিকেট প্রেমীরা। তারা মনে করেন ভারতের এই অবস্থান কেবলই রাজনৈতিক। ভারত এখানে আসেনি, এটা দুঃখজনক। দুবাইতে ভারত দল যে নিরাপত্তা পেয়েছে তার থেকে অনেক গুণ বেশি নিরাপত্তা পাকিস্তান দিচ্ছে। 2009 সালে এখানে শ্রীলঙ্কা দলের সঙ্গে দুঃখজনক ঘটনা ঘটেছিল, সেটাই ভারত মনে রেখেছে। কিন্তু এরপর তো এখানে খেলা হয়েছে, ভালো নিরাপত্তা পাচ্ছে দলগুলো। এখানে ফাইনাল হচ্ছে না, এটা হতাশার। দলগুলোর থাকার হোটেল তো বটেই, যাতায়াতের পুরোটা পথেও কড়া নিরাপত্তা। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানের ভেন্যুগুলোর নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। কয়েকটি স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ঢোকার অনুমতি মেলে স্টেডিয়ামে। অন্যান্য দলগুলোর সিকিউরিটি ইস্যু হচ্ছে না, ভারতের শুধু একার সিকিউরিটি ইস্যু আছে, এটা ঠিক না। হোস্ট পাকিস্তান, কিন্তু এখানে ফাইনাল হচ্ছে না, এটা আমাদের জন্য হতাশার। আমরা ইন্ডিয়া দলের বিশাল ভক্ত। বিরাট, রোহিতরা এখানে খেলবে, আমরা দেখব, সেটা আমাদের স্বপ্ন। আসলে এখানে সিকিউরিটির বিষয়টি প্রাধান্য পায়নি। আসল কথা হলো দুদেশের রাজনৈতিক বাস্তবতার কারণেই ভারত আসেনি। এমন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার পরেও নিরাপত্তাহীনতার কথা বলার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন পাকিস্তানিরা। এই স্টেডিয়াম পর্যন্ত আসতে 8 থেকে 10টি নিরাপত্তা তল্লাশি পার হয়ে প্রায় 10 মিনিটের মতো পায়ে হেঁটে স্টেডিয়ামে ঢোকার অনুমতি মেলে। এছাড়া ক্রিকেটাররা কোন পথে আসবেন কিংবা কোন পথে যাবেন সেই বিষয়টিও পূর্ব নির্ধারিত নয়। সম্ভাব্য সবকটি রুটকে তাদের যাওয়ার পথ ধরে সবগুলো পথেই নিরাপত্তা জোরদার করা হয়। আতিকুল ইসলাম শাকিল, RTV, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, পাকিস্তান। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।